হাই এভরিওয়ান। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ব্যাকটেরিয়া ভাইরাস। এটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কেননা আপনারা দেখে আসবেন যে কোয়েশ্চেন অ্যানালিসিস করলে যে বিভিন্ন ডিজিজ আসে, সেই ডিজিজ গুলো ভাইরাস থেকেও আসতে পারে, আবার ব্যাকটেরিয়া থেকেও আসতে পারে। সেগুলো নিয়ে কিন্তু খুব কনফিউশন ক্রিয়েট হয় যে এটা কি এই এই যে ডিজিজটা এটা কোন কার দ্বারা হচ্ছে, কোনো ব্যাকটেরিয়া না কোনো ভাইরাস। তো এর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো ভাইরাস ব্যাকটেরিয়ার যে মাধ্যমে যে ডিজিজটা হয়, তার আগে তো আমাদের জানতে হবে যে বিষয়টা কি, যে ভাইরাস বিষয়টা কি বা ব্যাকটেরিয়া বিষয়টা কি। এই যে আমাদের এই কদিন আগে মানে এই কিছু বছর আগে যে কোভিড-19 নিয়ে এত আলোড়ন হয়ে গেল, তো সেটাও তো একটা বিষয় না, সেটাও তো একটা ভাইরাস ছিল। তো আসুন দেখে নিই যে কি কি আছে। তো আমরা প্রথমেই জানবো হলো ভাইরাস সম্পর্কে। ভাইরাসটা কি? ভাইরাসটা হলো এক প্রকার, এই যে টার্ম গুলো বলছি সেগুলো একটু মাথায় রাখবেন, যে ভাইরাস হলো এক প্রকার অকোষীয়। অকোষীয় কেন বলছি, এখানে কোনো প্রপার মানে কোষ সংজ্ঞাটা থাকে না বলে অকোষীয় বলা হচ্ছে। আর তারপরে বলবো যে এটা অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী বস্তু। এটা বাধ্যতামূলক পরজীবী, মানে এটা পরজীবীর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাই এটাকে আমরা বাধ্যতামূলক পরজীবী বলবো। আর যা জীব ও জড়ের মধ্যবর্তী একটা পর্যায়। আমরা বৈশিষ্ট্য যখন বলবো তখন আরো অ্যানালিসিস করব যে ভাইরাসটা জীব ও জ্বরের একটা মধ্যবর্তী একটা বিষয়, কেননা এটা না দুটো ফেজে হয়, মানে এক্সট্রাসেলুলার আর ইন্টারসেলুলার। মানে কোনো যদি পরজীবীর মধ্যে যায় তখন সে জীবের মতো কাজ করে, বা বাইরে যখন থাকে তো জ্বরের মতো কাজ করে, তো সেটা দুটোই কাজ করে। অনেক সময় পরীক্ষায় দিতে পারে যে বাধ্যতামূলক পরজীবী মানে কাদের বলা হয়, বাধ্যতামূলক পরজীবী বস্তুটা কিন্তু ভাইরাস। আশা করছি ভাইরাসের ডেফিনেশন আর এই কি পয়েন্ট গুলো যেগুলো মাথায় রাখতে বলেছি, এটা অকোষীয়, এটা একটা বাধ্যতামূলক পরজীবী, আর এটা জীব ও জড়ের মধ্যবর্তী একটা পর্যায়ের বস্তু। জীব না জড় না, মধ্যবর্তী, কারণ দুটোর রোলই প্লে করে তার জন্য। তাহলে হয়ে গেল কিওয়ার্ড। এবার আবিষ্কার, এই ভাইরাসটা কে আবিষ্কার করেছিলেন? এই যে ওনার ইমেজ দেওয়া আছে, ইনি কে? ইনি ছিলেন একজন ওলন্দাজ বিজ্ঞানী মার্টিনাস ভেইজেলিং। উনি 1898 সালে ভাইরাসের অস্তিত্বটাকে প্রমাণ করেন এবং তার নামকরণ করেন। চলে যাই নেক্সট স্লাইডে। তারপরেই বলেছে যে ভাইরাসটা যে বললাম যে এর গঠনটা কেমন। ভাইরাসের দেহ শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড যার মধ্যে ডিএনএ আরএনএ দুটোই থাকে, ডিএনএ বা আরএনএ, এবং তাকে ঘিরে থাকা প্রোটিনের আবরণ বা ক্যাপসিড। যেই প্রোটিনের আবরণ থাকবে তাকে আমরা কি বলবো? ক্যাপসিড। এই টার্ম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে ক্যাপসিড কাকে বলে, প্রোটিন অংশ অপ্রোটিন অংশ না কি। তাহলে টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট। আর বৈশিষ্ট্য, মানে যেটা ভাইরাস তার বৈশিষ্ট্য কি, আমি ডেফিনেশনের সময় বলে দিলাম যে এটা কি একটা, এটা জড় মানে জীবদেহের বাইরে ভাইরাস জড় পদার্থের মতো আচরণ করে, জীবদেহের প্রবেশ করলে এটা জীবনের লক্ষণ বা জনসংখ্যা বৃদ্ধিতে দেখায়। তা সেটাই হলো এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আর একটা কি বলছে, জীব, এটা জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। কারণ আমি বলেইছি, আবার বলছি, যেটা ভাইরাসের দেহে কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি কোষীয় অঙ্গ না থাকায় এটি জড়, কেননা এটাকে প্রথমেই আমরা ডেফিনেশনে বলেছিলাম এটা অকোষীয়। আর এইটা জীব ও জড়ের মধ্যবর্তী। আর আবার জনসংখ্যা বৃদ্ধি করতে পারে একটি জীব যখন কোনো মানে পরজীবীর উপরে যাবে, মানে যখন এরা ইন্টারসেলুলারের মধ্যে যায় তখন সেটা, এটা কার মতো কাজ করে? জীবের মতো, তখন তারা সংখ্যা বৃদ্ধি করতে পারে। চলুন নেক্সট স্লাইডে যাই। এবার আমরা জানবো যে প্রকারভেদ, এই ভাইরাসের প্রকারভেদ। কারণ আমরা গঠনে তো দেখলাম যে এটা নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিডের ডিএনএ বা আরএনএ হয়, তাহলে প্রকারভেদ হিসেবে আমরা কি বলতে পারি? যে নিউক্লিয় অ্যাসিডের ধরনের উপর ভিত্তি করে ভাইরাস প্রধানত দু রকমের হয়, একটা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। একটা ডিএনএ ভাইরাস আর একটা হলো আরএনএ ভাইরাস। এই যে ডিএনএ ভাইরাসের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? টি2 বা ব্যাকটেরিওফাজ। এই দেখুন আপনাদের জন্য আমি এখানে ছবি পেস্ট করেছি যে এটা একটা ব্যাকটেরিওফাজ, এটা ডিএনএ ভাইরাস। এটাকে টি টু ভাইরাস বলা হয়, টি2 ব্যাকটেরিওফাজ। এটা একটা, এটা দেখুন মাথা, এই কলার, এই ভাগে ভাগ করা থাকে, তিনটে পার্ট হয়। আর এটা কি, এটাকে দেখতে দেখুন খানিকটা ব্যাঙাচির মতো দেখতে। তো ব্যাকটেরিয়াফাজ সম্পর্কে আমরা যদি বলি তাহলে দেখবো যে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তার দেহের সংখ্যা বৃদ্ধি ঘটায় তাদের ব্যাকটেরিওফাজ বলে, এবং এদের গঠন ব্যাঙাচির মতো।
এই ছবিটা দেখলে মনে বোঝা যাচ্ছে যে এটা দেখতে খানিকটা ব্যাঙাচির মতো। আর এটা কি করবে, এটা অন্য একটা এটা একটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ও নিজে ডেভেলপ মানে সংখ্যা বৃদ্ধি করবে, মানে কারোর উপর ডিপেন্ডেন্ট। কেননা প্রথমেই তো বলা হয়েছিল যে এটা বাধ্যতামূলক পরজীবী। তো এই তো কারোর উপর নির্ভর করেই থাকতে হবে না, তাই যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারপর সংখ্যা বৃদ্ধি করে তাকে আমরা বলবো ব্যাকটেরিওফাজ। আশা করছি বোঝা গেছে। আর এখানে এই যে ইমেজটা রেখেছি, এটা হলো একটা এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস তার ইয়েটা কি, সেটা হলো ওই যে এইডস এইডস রোগের জন্য যেটা হয়, এইচআইভি ভাইরাস দায়ী, এইডস রোগের জন্য যে দায়ী তার তার সেটা হলো একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস। তার একটা ছবি এখানে রাখা হয়েছে। এটাই মানে পরীক্ষার সময় এটাই আসে যে এইডস যে রোগটা তার ভাইরাসটা হলো এই হিউম্যান এই এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি, যার ফুল ফর্ম হলো এইচআইভি, যার ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা কি, এটা একটা সিঙ্গেল সেল আরএনএ। এটা হলো একটা সিঙ্গেল সেল আরএনএ ভাইরাস। আর আরএনএ ভাইরাস এইচআইভি ইনফ্লুয়েঞ্জা এগুলো উদাহরণ হিসেবে বলেছে। আশা করছি বোঝা গেছে। এবার আসছে ভাইরয়েড। তো আমরা এতক্ষণ জানলাম যে ভাইরাসের গঠন, বৈশিষ্ট্য, প্রকারভেদ, ব্যাকটেরিওফাজ। এবার জানবো ভাইরয়েড। ভাইরয়েডটা কি, যে শুধুমাত্র আরএনএ দ্বারা গঠিত সংক্রামক বস্তুকণা, যাতে কোনো প্রোটিন আবরণ থাকে না, যেখানে কোনো প্রোটিন আবরণ থাকে না, তাকে আমরা বলবো ভাইরয়েড। আর প্রিয়ন কি, এই টার্ম গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম। ভাইরয়েড, প্রিয়ন, আগে আগে একটা বললাম ক্যাপসিড, এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, এই টার্ম থেকেই কোয়েশ্চেন আসে। প্রিয়নটা কি, শুধুমাত্র সংক্রামক প্রোটিন দ্বারা গঠিত রোগ সৃষ্টিকারী বস্তু, যাতে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। যেখানে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, প্রোটিন অংশ, সেটা হলো প্রিয়ন। আর যেটা শুধুমাত্র আরএনএ অংশ দিয়ে গঠিত, সেটা কি বলবো আমরা, যে ভাইরয়েড। শুধুমাত্র আরএনএ অংশ দিয়ে গঠিত কিন্তু সেখানে কোনো প্রোটিন আবরণ থাকে না, সেটা ভাইরয়েড। আশা করছি বোঝা গেছে। চলুন নেক্সট স্লাইডে যাই। এবার আমরা ভাইরাসটা মোটামুটি একটা কনসেপ্ট জানলাম যে ভাইরাসটা কি, এটা অকোষীয়, এটা জীবজলের মধ্যবর্তী একটা বস্তু। তারপর এটা যে অন্য বাধ্যতামূলক পরজীবী, পরজীবিতার থাকে রাখে আর কি। এবার আমরা জানবো যে ভাইরাস মানে এটা তো মানে খুব ভালো কিছু নয়। ভাইরাস তো উদ্ভিদকেও সংক্রমণ করে, এবার প্রাণীকেও সংক্রমণ করছে। তো আগে আমরা প্রথমে জেনে নিই যে এটা কোনো উদ্ভিদদের যখন সংক্রমণ করে তখন উদ্ভিদের কি কি রোগ হয় বা তার লক্ষণগুলো কি কি হয়। কারণ এখন কিন্তু কোয়েশ্চেন, যেই সায়েন্স থেকে কোয়েশ্চেন আসছে, একদম ফ্ল্যাট এন্ড কোয়েশ্চেন থাকে না, একটুখানি আপনাদের একটু ডেপথে যেতে হবে। যেটুকু ডেপথ থেকে আসে পরীক্ষা আমি সেটুকুই বলছি, বেশি আবার বলবো না, সেটা বোরিং লাগবে। তো আমরা দেখিনি যে উদ্ভিদদের কি কি রোগ হয়। তো ভাইরাস আক্রমণের ফলে উদ্ভিদের যে রোগ হয়, প্রথমত টোবাকো মোজাইক ডিজিজ। এই টোবাকো মোজাইক ডিজিজ হয় কোন ভাইরাসের জন্য, টোবাকো মোজাইক ভাইরাসের জন্য। এটাও একটা আরএনএ ভাইরাস। তো এটা এর ফলে এটা কোন ধরনের উদ্ভিদের হয়, টোবাকো মোজাইক ভাইরাস। এটা করে রোগ সৃষ্টি করে টোবাকো মোজাইক ডিজিজ। এর আক্রমণ উদ্ভিদ কি, তামাক, টমেটো আর শসা। এই তামাক, টমেটো, শসা ইত্যাদি উদ্ভিদকে যেই এই ভাইরাসটা আক্রমণ করবে, যার ফলে টোবাকো মোজাইক ডিজিজ হবে। এর লক্ষণগুলো কি, পাতার উপর হলুদ ও সবুজ রঙের মোজাইকের মতো ছাপ পড়ে যায়, পাতা কুঁচকে যায় এবং গাছের বৃদ্ধিটা কমে যায়। তো একটা গাছকে যখন আমরা দেখবো যে তার যখন পাতা কুঁচকে যাচ্ছে, বৃদ্ধি কমে যাচ্ছে, রং অন্য মানে ছাপ ছাপ দাগ হয়ে যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে এই তিনটে গাছে যে তামাক, টমেটো বা শসা, যে এদের টোবাকো মোজাইক রোগ হয়েছে। তারপর আসি যে ধান গাছে যেই ভাইরাসটা আক্রমণ করে, যে রাইস টুমড়ো ভাইরাস, এটা কি রোগ সৃষ্টি করে, ধানের টুমড়ো ভাইরাস সৃষ্টি করে। তাহলে টুমড়ো ভাইরাসের জন্য টুমড়ো রোগ হচ্ছে। এটার ফলে কি লক্ষণ হয়, গাছের পাতা হলুদ বা কমলা রঙের হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, ধানের ফলনে মারাত্মকভাবে কমে যায়। দেখুন লক্ষণটা আমরা লক্ষণটা বলে দিচ্ছি। এই উদ্ভিদ থেকে হয়তো লক্ষণটা এইভাবে আসে না, কিন্তু এখন কিন্তু উদ্ভিদ ভাইরাস থেকেও আপনাকে একটা রোগের নাম বলে দিতে পারে, তার ভাইরাস কি বা কোন উদ্ভিদ, এটা আসতেই পারে, না আসার মতো কিছু নেই। তারপর হলো আমরা জানবো যে ভেন্ডি, যে ভেন্ডিটা আমরা খাই, ঢেঁড়স, তার কি কি আক্রমণ হচ্ছে, তাকে আক্রমণ করছে
এই ভেন্ডের ইয়েলো ভেইন মোজাইক ভাইরাস। এই ভাইরাসটা আক্রমণ করলে তার যে রোগটা হয় তার নামটা হলো ভেন্ডের ইয়েলো ভেইন মোজাইক। তো এটা কি লক্ষণ হয়, তার ফলে পাতায় শিরাগুলি হলুদ হয়ে যায় এবং পরে পুরো পাতাটাই হলুদ হয়ে যায়, ফলন অনেকটাই কমে যায়। মানে এই আমাদের যে আমরা চাষ করি তার ফলে যে বিভিন্ন, সবসময় তো চাষি ঠিক মতো উৎপাদন পায় না, অনেক কীট মানে অনেক ভাইরাস আক্রান্ত করে। তো আমরা কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেগুলোকেই রেখেছি। তারপর আমরা জানবো যে আলুতে যখন এই পোটাটো রিফ্রল ভাইরাস আক্রমণ করবে তার ফলে যে এই রোগটা হবে তার নাম হলো আলুর লিফ রোল রোগ। এর ফলে কি হয়, আলুর গাছের নিচের দিকে পাতাগুলো উপরের দিকে গুটিয়ে যায়, পাতা শক্ত ভঙ্গ হয়ে যায় এবং গাছের বৃদ্ধিটা কমে যায়। আশা করছি সবার বোঝা গেছে। মানে আমরা এখানে উদ্ভিদের উদ্ভিদের ভাইরাস এ কটাই রেখেছি। একটা হলো এই তামাক, টমেটো, শসা, ধান আর ভেন্ডি, আলু, এই কটার যেই ভাইরাস আক্রান্ত হলে যেই রোগগুলো হয় সে কটাই রেখেছি। মোটামুটি এগুলোই মনে রাখুন। উদ্ভিদ থেকে আর আর আশা করি এর বাইরে করা লাগবে না। এই ডিজিজ গুলো উদ্ভিদের ভাইরাস দ্বারা আক্রান্ত ডিজিজ বা রোগ। এবার আসবো যে প্রাণী। আমরা এতক্ষণ বললাম যে উদ্ভিদের আক্রমণ, ভাইরাস আক্রমণ হলে কি রোগ হয় বা তার লক্ষণ। এবার আমরা জানবো প্রাণীদের। আমাদেরও তো অ্যানিমেল বডিতে অনেক ভাইরাস আক্রমণ হয়। চলুন দেখে নিই যে সেগুলো কি কি। তো প্রথমেই যেই ভাইরাস, আমরা যেই রোগ, প্রথমে রোগের নাম বলি, তারপর তার লক্ষণগুলো দেখি, তারপর নয় আমরা আসবো। তাহলে আমরা শুনেছি যে ইনফ্লুয়েঞ্জা, আমরা শুনি প্রায়শই যে ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা। তাহলে সেটা কাদের আক্রমণ করে? ইনফ্লুয়েঞ্জা আমাদের মানুষ, পাখি, শূকর, যে কোনো মানুষ, পাখি, শূকর সবাই আক্রমিত হয়। আর এই লক্ষণ কি? এটার ফলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শরীরের ব্যথা বা ক্লান্তি হয়। তার মানে বুঝতে পারছেন তো, ইনফ্লুয়েঞ্জার জ্বর। এর ভাইরাসটা এবার তাহলে কি হবে জেনে নিই। এতদিন তো শুনেছি নামটা, না, ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়। তাহলে কোন ভাইরাসের জন্য হয়? ইনফ্লুয়েঞ্জা জ্বরটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হয়। তারপর র্যাবিস। র্যাবিসও কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। এটা কোন ভাইরাসের জন্য হয়? র্যাবিস ভাইরাসের জন্য জলাতঙ্ক রোগ হয়। এটা কাদের হয়? কুকুর, বিড়াল আক্রান্ত যে প্রাণী, কুকুর, বিড়াল, বাদুড়, মানুষও অন্যান্য স্তন্যপায়ী প্রাণী। আর এর ফলে এটা মানে কোন পার্টিকুলার অর্গানের উপর বেশি প্রভাব বিস্তার করে, সেটা হলো স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, আচরণের পরিবর্তন করে, জ্বর এবং শেষে প্যারালাইসিস হয়ে মৃত্যু অবধি ঘটতে পারে। তাহলে জলাতঙ্কে যদি ট্রিটমেন্ট না করা হয় তাড়াতাড়ি, তাহলে কিন্তু তার মৃত্যু অবধিও ঘটতে পারে, মৃত্যু ঘটতে পারে বা প্যারালাইসিসও হয়ে যেতে পারে। এরকম একটা খুবই মারাত্মক একটা ডিজিজ। তো তার জন্য তাড়াতাড়ি ট্রিটমেন্টে যাওয়া উচিত। আর এর তাহলে কি, এই রোগটার নাম, যে ভাইরাসটার নাম র্যাবিস ভাইরাস, রোগটা হলো জলাতঙ্ক। আশা করছি বোঝা গেছে। এটা ডিরেক্টলি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। তারপরের নামটা হলো এইডস। এইডস হলো একটা রোগ, আমরা জেনেই থাকি, জানি যে এইডস নিয়ে এত আলোচনা, এইডস নিয়ে এত একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড একটা রোগ। তো সেটা আবার, এটা কিন্তু রক্ত থেকেও ছড়ায় না। ধরুন কারোর কেউ শেভিং করতে গেছে, সেই ব্লাডটা ইউজ করেছে, বা সিরিঞ্জে যখন একটা ইনজেকশন দিয়ে তার সিরিঞ্জ চেঞ্জ না করা হয়, সেই রক্ত থেকেও ছড়াতে পারে এইডস রোগ। আর তার ভাইরাসটা কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আর এটা আক্রান্ত করে প্রাণী কি? মানুষ। এর লক্ষণ কি? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মানে কারো যদি এইডস হয়, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই নষ্ট হয়ে যায়। তাহলে ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, এইডস তিনটেই কিন্তু ভাইরাস গঠিত রোগ। চলুন নেক্সট গুলো জেনে নিই। পরীক্ষার সময় যখন দেয় অপশন গুলো, তখন কিন্তু ভাইরাস আর ব্যাকটেরিয়া মিলিয়ে দেয়, তখন কনফিউশন ক্রিয়েট হয়। তার জন্য আমি বারবার মেনশন করছি যে এগুলো ভাইরাস গঠিত রোগ। তারপর বলছে পোলিও। পোলিও কোন ভাইরাসের জন্য হয়? পোলিও ভাইরাসের জন্য হয়। এটা আক্রমণকারী প্রাণীকে মানুষ। আর মানুষ আক্রান্ত হয়। এটা কোন অঙ্গের উপর হয়? এটা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং এর ফলে মাংসপেশি অবশ হয়ে যেতে পারে, প্যারালাইসিসও হতে পারে। আগে আমরা দেখতাম, এখন তো পোলিও আর পোলিও রোগে কেউ হয়েছে আক্রান্ত দেখা যায় না।
আগে অনেক আগে আর কি দেখা যেত যে তখন এরকম পোলিও মানে খাওয়ানো হতো না, বা মিসিং মানে এটা ল্যাক অফ ইনফরমেশনের জন্য, অ্যাওয়ারনেস এর জন্য হতো, মা বাবারা জানতো না, তার ফলে এটা হতো, প্যারালাইসিসও হয়ে যেত এটাই। তারপর ডেঙ্গু জ্বর। ডেঙ্গু আমরা খুব একদম মানে ডেঙ্গু এই পুজোটা আসলে অক্টোবরের সময় ডেঙ্গু ভীষণ ভাবে শোনা যায়, হসপিটালে পুরো সিট সব ভরে থাকে, ডেঙ্গু পেশেন্ট ডেঙ্গু পেশেন্ট ডেঙ্গু পেশেন্ট। তাহলে ডেঙ্গুটা কি? ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। এটা কোন কার জন্য হয়? ডেঙ্গু ভাইরাসের জন্য, যেটা মানুষের আক্রান্ত হয়। আর এটা কি হয়? এটা তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, গাঁটে গাঁটে মাংস বেঁধে যায়, প্রচন্ড ব্যথা, র্যাশ ইত্যাদি হয়ে থাকে। আশা করছি বোঝা গেছে। তারপরে জানবো যে আরেকটা ডিজিজ, যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটা হয় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাসের প্রভাবে। এটা কাদের হয়? গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুকর। আর এদের লক্ষণগুলো কি কি হয়? মুখ ও পায়ের খুরে চারপাশে ফোস্কা বা ঘা হয়, যার ফলে প্রাণী খেতে ও হাঁটতে পারে না। তো এটা কিন্তু এদের মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুকর সবারই হতে পারে, আর এর ফলে এইগুলো দেখা যায়। তারপর আসবো বার্ড ফ্লু। বার্ড ফ্লু মাঝে মাঝে এইগুলো আসে যে বার্ড ফ্লু এসছে, যে মাংস খাওয়া যাবে না। তো এইটা কাদের হয়? বার্ড ফ্লুটা কিন্তু পাখিদের প্রধানত হয়, মুরগি ও হাঁসের। মানুষও এর দ্বারা আক্রান্ত হতে পারে। তারপরে এদের ভাইরাসটা কি? বার্ড ফ্লু। এটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান মানে পাখি, আর এর ভাইরাসটা কি? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H5N1। এর ভাইরাসটার নাম H5N1। আর এই লক্ষণ কি? পাখিদের মধ্যে শ্বাসকষ্ট হয়, স্নায়বিক লক্ষণ দেখা যায়, ব্যাপক মৃত্যু ঘটে। মানুষের মধ্যে ফ্লু এর মতো লক্ষণও দেখা যায়। অনেক সময় আমরা যারা এইসব পোল্ট্রি মুরগি চাষ করে অনেক মানে বার্ড ফ্লু যখন হয়, তখন মানে মুরগিকে ঝিমিয়ে পড়তে দেখা যায়। তো তখন মানে তাদের বার্ড ফ্লু দ্বারা যখন কোনো মুরগি বা হাঁস যদি আক্রান্ত হয়, তাদের ঝিমিয়ে পড়তে দেখা যায়। সেইগুলো হলো তাদের সিমটম, লক্ষণ। এবার আসি কোভিড-19। কোভিড-19 মানে এটা তো ভীষণই আর কি ইম্পর্টেন্ট। কোভিড-19 সেটা কোন ইয়ের জন্য হয়েছিল? সার্স কোভিড-2 এই ভাইরাসের জন্য দায়ী। আর এটা কি? এটা হলো মানুষরা আক্রান্ত হয়েছিল। এর ফলে কি হয়েছিল? এর লক্ষণগুলো তো বলাই লাগবে না, কার কি হয়েছিল? জ্বর হয়েছিল, কাশি, শ্বাসকষ্ট, মুখের স্বাদ চলে যাওয়া, তারপর গন্ধ চলে যাওয়া। এটা মেন কারণ ছিল না, মুখের স্বাদ মানে স্বাদ আর গন্ধ এগুলো চলে যাওয়া, সেগুলো এর সিমটমস। তাহলে ভাইরাস আশা করছি বোঝা গেছে। যে তাহলে প্রথমে আমরা রিক্যাপ করে নিই একবার। তাহলে প্রাণী ভাইরাস গুলো হলো ইনফ্লুয়েঞ্জা, জলদঙ্ক, এইডস, পোলিও, মাইলিটিস, ডেঙ্গু জ্বর, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, বার্ড ফ্লু, কোভিড-19। এই সবগুলো হলো আমাদের ভাইরাস গঠিত মানে প্রাণীদের দেহে হবে ভাইরাস গঠিত রোগ। এবার আসি আমরা ব্যাকটেরিয়া। এতক্ষণ ভাইরাস বললাম, ভাইরাস সম্পর্কে জানলাম, ভাইরাস উদ্ভিদ দেহে আক্রমণ করলে কি কি রোগ হবে, তার লক্ষণ, তার সেইগুলো সম্পর্কে জানলাম। প্রাণীদের আক্রমণ করলে তার লক্ষণ বা তার রোগ সম্পর্কে জানলাম। এবার আমরা চলে আসি ব্যাকটেরিয়া। কি বলছে? যে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়াও এক রকমের আণুবীক্ষণিক, এককোষী এবং প্রোক্যারিওট জীব। আমরা সেলের মধ্যে যখন প্রোক্যারিয়েট আর ইউক্যারিয়েটের পড়িয়েছিলাম, তখনই প্রোক্যারিয়েটের মধ্যে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে আমরা ব্যাকটেরিয়া বলেছিলাম। আর একটা কথা বলেছিলাম যে তখন যে আবিষ্কার হিসেবে মৃত সেল আর লিভিং সেল, তো সেখানে এই লিভেনহগের কথা বলেছিলাম। ইনি কি করেছিলেন? লিভিং সেল আবিষ্কার করেছিলেন। দেখুন এখানে এই যে ভাইরাস, তাহলে এটা কে? সেই এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি লিভেনহগ। ইনি আবিষ্কার করেছিলেন প্রথম, মানে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করে ইনি ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন, মানে ইনি প্রথম সজীব সেল, লিভিং সেলের উনি আবিষ্কারটা করেছিলেন। তারপরে গঠন। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ মানে কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, রাইবোসোম এবং একটি অসংগঠিত নিউক্লিয়াস থাকে। ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু মানে কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, রাইবোসোম, একটি অসংগঠিত নিউক্লিয়াস থাকবে। আর এটা কি বলছে? প্রোক্যারিওটিক কোষ, ব্যাকটেরিয়ার কোষে কোনো পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকবে না।
এটা একটা প্রোক্যারিওটিক কোষ, কিন্তু এর মধ্যে কোনো পর্দা আবৃত কোনো মেমব্রেন থাকবে না, এটাই হলো আসল কথা। কারণ পর্দা আবৃত মেমব্রেন যখন হবে, যখন পর্দাযুক্ত মেমব্রেন আমরা প্রোক্যারিওট আর ইউক্যারিওটের ওখানে বলেছিলাম, মানে পর্দা মেমব্রেন লেস, তখন আমরা প্রোক্যারিওট, ওটা তো অনুন্নত। প্রো মানে কি আদি। আর যখন আমরা আরো উন্নত শ্রেণীতে যাব, তখন তাদের কিন্তু অর্গানেলস গুলো মেমব্রেন যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ব্যাকটেরিয়া যেটা ইউক্যারিওটিক কোষের মধ্যে পড়ছে, কিন্তু কোনো তার যেই কোনো কোষ অঙ্গাণু যেগুলো থাকবে সেটা পর্দাবৃত হবে না। চলুন নেক্সট স্লাইডে যাই। এবার আমরা যে ব্যাকটেরিয়ার মধ্যে দেখবো এর প্রকারভেদ, এদের আকৃতি অনুযায়ী আমরা কি কি বলতে পারি। প্রথমে কক্কাস। কক্কাসটা কি? এটা একটা গোলাকার ব্যাকটেরিয়া। দেখুন আপনাদের সুবিধার জন্য ছবি দেওয়া হয়েছে। এই যে ডিপ্লোকক্কাস নিউমোনি, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা কক্ষে ব্যাকটেরিয়া। দেখতেই পাচ্ছেন পুরো পুরো একদম ভিজুয়াল যে এটা গোল, তাই আমরা গোলাকার বলছি। তারপর বলবো ব্যাসিলাস বা দণ্ডাকার ব্যাকটেরিয়া। এই যে এখানে দেখতেই পাচ্ছেন দণ্ডের মতো, তাহলে সেটা কি? আমাদের দণ্ডাকার ব্যাকটেরিয়া, যাকে বলবো ব্যাসিলাস। তার উদাহরণ কি? ব্যাসিলাস অ্যানথ্রাসিস, দেখতেই পাচ্ছেন লেখা আছে। তারপর হলো আমরা ভিব্রিও আদার্স, মানে এই দেখুন, এইটাকে যদি আমি সোজা করে নিতাম পুরো এই জিজ্ঞাসা চিহ্নের মতো, মানে কমার মতো দেখতে লাগছে, কমা আকৃতি শেপ হয়, এটা হলো ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া, যার ফলে কি হয় আমাদের কলেরা রোগ। আমরা পরে আসছি যে রোগটা আগে ভাইরাসটা একটু দেখি আর তাদের শেপ গুলো জান। তারপর আসবো স্পাইরিলাম। এই যে স্পাইরাল আকারের, সেটা হচ্ছে যেটা হলো সর্পিলাকার প্যাঁচার আকৃতির, যার হলো নাম হলো স্পাইরিলা মাইমাস। এটা হলো একটা ব্যাকটেরিয়ার শেপ অনুযায়ী ওভারলুক। আশা করছি সবার বোঝা গেছে, আর ইমেজটাও ভিজিবল, ইমেজটাও বোঝা গেছে। নেক্সট স্লাইডে যাই। এবার আমরা আসবো যে ব্যাকটেরিয়ার পুষ্টি হিসাবে, মানে ব্যাকটেরিয়া সাধারণত পরজীব, কারণ এটাতে তো অন্যের পরজীব, অন্যের উপর ডিপেন্ডেন্ট, তাই। আর এটা কি? এটা মৃতজীবী বা মিথজীবী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে থাকে। এরা কিভাবে পুষ্টি সম্পন্ন করে? মৃতজীবী বা মৃতজীবী মানে মৃত বস্তুর উপর মানে ডিপেন্ডেন্ট হয়ে এরা নিজেদের পুষ্টি সম্পন্ন করে, তাই। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা নিজেরা মানে স্বভোজী, মানে সেলফ ডিপেন্ডেন্ট। তারা কারা? তারা হলো যে তারা হলো রোডো সিউডোমোনাস। রোডোসিউডোমোনাস আর রোডোস্পাইরিলাম। এরা আমরা না পরীক্ষার সময় গুলিয়ে যাবে, মনে থাকবে না, মনে রাখবো রোডো। রোডো যখন আমরা অনেকগুলো 3টে অপশন থাকবে, যার মধ্যে দেখবো যে রোডো কথাটা আছে, রোডো মানেই তারা স্বভোজী ব্যাকটেরিয়া। রোডো টার্মটা শুধু মনে রাখবে, এই যে রোডো, প্রথমটা মনে রাখলেই হবে, কারণ দেখুন দুটো সবটাতেই কমন আছে রোডো স্পাইরিলাম আর রোডো সিউডোমোনাস। তাই আমরা রোডো একটা টার্মটা মনে রাখবো যে এরা হলো মানে যারা নিজেরা সালোক সংশ্লেষ করতে পারে, যারা স্বভোজী। ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণই ইম্পর্টেন্ট একটা জায়গা। এবার শ্বসন। ব্যাকটেরিয়া কি করে? আমাদের ব্যাকটেরিয়া সবাত শ্বসন বা অবাত শ্বসনে উভয় প্রকার শ্বসনই চালাতে পারে ব্যাকটেরিয়া। আর এটা এটা ব্যাকটেরিয়া মূলত মানে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে থাকে। তারা মানে একটা অপত্য থেকে ডিভাইডেড হয়ে দুটো অপত্য তৈরি করে, মাতৃকোষ থেকে দুটো অপত্য তৈরি করে, এটা অযৌন জনন পদ্ধতিতে বাইনারি ফিশনের মাধ্যমে এটা কিন্তু জনন করতে পারে। কেননা এদের মধ্যে কি আছে? নিউক্লিয়েট আছে। প্রোক্যারিওট পড়ার সময় সেল চ্যাপ্টার পড়েছিলাম, নিউক্লিয়েট মানে কি? যারা নেকেড ডিএনএ, এরা কিন্তু জননে অংশ নেয়, অযৌন জননে। চলো নেক্সট স্লাইডে যাই। এবার আমরা ব্যাকটেরিয়ার একটা ওভারভিউ জানলাম যে ব্যাকটেরিয়াটা কি। এবার আমরা দেখবো যে ব্যাকটেরিয়া তো দু ধরনের হয়, একটা উপকারী ব্যাকটেরিয়া, একটা অপকারী ব্যাকটেরিয়া, যেটা মানে উপকার করছে, আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের অপকার করছে। চলুন দেখে নিই যে আমাদের কোন কোন ব্যাকটেরিয়া গুলো আমাদের উপকার করছে। প্রথমত হলো ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস কি করে? আমাদের দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে, মানুষ অন্ত্রে হজমে সহায়তা করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া কে বৃদ্ধি করতে রোধ করে।
তাহলে ব্যাকটেরিয়া মানেই কিন্তু শুধুমাত্র সে আমাদের জন্য হার্মফুল এরকম নয়, আমাদের শরীরের মধ্যেই কিছু কিছু ব্যাকটেরিয়া নিজে মানে ধরুন অন্ত্রে যে ব্যাকটেরিয়াটা গ্রো করে সে কিন্তু আমাদের সাহায্যই করছে আমাদের জন্য অন্য ব্যাকটেরিয়াকে আরো বাধা দেয়। আর আমাদের ল্যাক্টোব্যাসিলাস, আমাদের যে দুধ থেকে মানে দই তৈরি হয় সেটা তো ল্যাক্টোব্যাসিলাস ছাড়া হয়ই না, মানে দুধকে কনভার্ট করে দইতে, সেটাকে ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট কি রাইজোবিয়াম। রাইজোবিয়াম যে শিম্বপত্র উদ্ভিদের মূলে বাস করে, বাতাস থেকে নাইট্রোজেন সংবহন করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে রাইজোবিয়াম হলো একটা আরেকটা উপকারী ব্যাকটেরিয়া যেটা শিম্বগোত্রীয় মানে ডাল জাতীয় উদ্ভিদের, ডাল মটর ইত্যাদি জাতীয় উদ্ভিদের মূলে থাকে, যেটা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। নাইট্রোজেন ফিক্সেশন করলে কি হবে, মাটির উর্বরতা এমনিই বেড়ে যাবে, এটা তার উপকারিতা। থার্ড হলো এস্টেরিয়া কোলাই। ইকোলাই এটা কি আমাদের মানুষের অন্তে ভিটামিন কে, ভিটামিন বি12 সংশ্লেষ করে, যা রক্ত জমাট বাঁধতে এবং স্নায়ুতন্ত্রের কাজে সহায়তা করে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া ইকোলাই। এটাও ইম্পর্টেন্ট, আবার এই জায়গাটাও ইম্পর্টেন্ট যেটা আমাদের অন্ত্রে পাওয়া যাচ্ছে, ল্যাক্টোব্যাসিলাস। এখন আর ফ্ল্যাটেন কোয়েশ্চেন আসে না, আমি বারবার বলছি এখন ফ্ল্যাটেন কোয়েশ্চেন আসে না, একটু ডেপ থেকেই কোয়েশ্চেন পাবেন সায়েন্সের। আশা করছি ক্লাসটা দেখলে আপনাদের সুবিধাই হবে। নেক্সট স্লাইডে চলে যাই। তারপর পয়েন্ট হলো স্ট্রেপ্টোমাইসিস। স্ট্রেপ্টোমাইসিসটা আমাদের কি করছে, এটা স্ট্রেপ্টোমাইসিস একটা অ্যান্টিবায়োটিক, যেমন স্ট্রেপ্টোমাইসিন বা ক্লোরমফেনিকল কি করে, এগুলো এগুলো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। স্ট্রেপ্টোমাইসিস কি একটা রোগ মানে অন্যান্য রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। তারপর অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর একটা কি করে, এটা মাটিতে স্বাধীনভাবে বসবাস করে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে মাটির উর্বরতাকে বাড়িয়ে দেয়। তাহলে অ্যাজোটোব্যাক্টরও কিন্তু মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করছে নাইট্রোজেন ফিক্সেশন করে। আবার ওদিকে রাইজোবিয়াম। তারপর অ্যাসিডোব্যাক্টর, এটা কি করে, শর্করা থেকে ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুত করতে আমাদের সাহায্য করে। আশা করছি বোঝা গেছে, ক্লিয়ার। এইগুলো যেগুলো বললাম ছটা সবকটাই উপকারী ব্যাকটেরিয়া। এবার আমরা আসবো যে হার্মফুল, যে কোনো জিনিসের তো পজিটিভ নেগেটিভ দুটোই আছে, যে উপকারিতাও আছে অপকারিতাও আছে। এবার চলুন দেখে নিই যে অপকারিতা কি। মেইনলি অপকারিতা গুলো সব যেগুলো হয় তার ফলে রোগেরই সৃষ্টি হয়। যেমন আসি প্রথম যেই ব্যাকটেরিয়াটা, যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর ফলে যে ব্যাকটেরিয়াটা কি করে, আমাদের যক্ষা রোগের সৃষ্টি করে, যক্ষা বা টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিস এর ফলে আমাদের এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দায়ী। দেখুন এই টিউবারকুলোসিস এইটা সেকেন্ড টার্মটা দেখলেই আপনারা রিলেট করতে পারবেন। তারপর হলো কলেরা। তাহলে কলেরা অনেক সময় কোয়েশ্চেনে দেয় কলেরা কি ধরনের রোগ, এটা ভাইরাস গঠিত, ব্যাকটেরিয়া গঠিত, প্রোটোজোয়া নাকি? তাহলে কলেরা কিন্তু একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। কলেরা মানে কোন ব্যাকটেরিয়ার ফলে হয়, ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার ফলে হয়। তারপর টাইফয়েড। টাইফয়েড কার ফলে হচ্ছে, সালমোনেলা টাইফির ফলে আমাদের শরীরে টাইফয়েড রোগটা হচ্ছে। তারপর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ফলে এই ব্যাকটেরিয়া দায়ী তার জন্য নিউমোনি রোগের জন্য, নিউমোনিয়া রোগ হয় আমরা শুনেছি, অনেক সময় শুনি বাচ্চাদের হয় বড়দেরও হয়, অনেক সময় জীবনদায়ীও নিউমোনিয়াটা। তাহলে এর জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী, এর জন্য দায়ী হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর টাইফয়েড তো আমরা শুনেই থাকি যে না টাইফয়েড হয়েছে, তাহলে টাইফয়েড হলে জানবেন টাইফয়েড একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, আর এটা সালমোনেলা টাইফির ফলে হয়। তারপর টিটেনাস। টিটেনাসের ফলে টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগ হয় যেটা, সেটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। পরীক্ষা হলে ভীষণ কনফিউশন হয় যে টিটেনাসটা কি ভাইরাস গঠিত নাকি আপনার ব্যাকটেরিয়া গঠিত। তখন টিটেনাস মানে কি হতে পারে, ব্যাকটেরিয়া না ভাইরাস? মনে রাখবেন কিন্তু টিটেনাসটা কিন্তু একটা ব্যাকটেরিয়া গঠিত। কোন ব্যাকটেরিয়ার ফলে হয়, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনির প্রভাবে আমাদের এই টিটেনাস রোগটা হয়। তারপরে আছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া, ডিপথেরিয়া কার ফলে হয়, এই করিনে ব্যাকটেরিয়া ডিপথেরি, এই এই ব্যাকটেরিয়ার প্রভাবে আমাদের ডিপথেরিয়া রোগ হয়। তারপরে লেপ্রেসি বা কুষ্ঠ। কুষ্ঠ নিয়ে আগে একটা ভীষণ বাজে একটা আমাদের ছিল যে স্পর্শ লাগলেই হয়, ট্রিটমেন্ট হয় না, এখন কিন্তু সেটা কিউরেবল। তো যেটা কোন ব্যাকটেরিয়ার প্রভাবে হয়, সেটা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। আশা করছি সবার বুঝতে যাচ্ছি। তারপর আমরা যে ব্যাকটেরিয়াটা পড়বো, যে রোগটা, সেটা হলো প্লেগ। প্লেগ কোন ব্যাকটেরিয়া হয়, ইয়ারসিনিয়া পেস্টিসিস এর ফলে। ডিসেন্ট্রি বা আমাশা মানে বারবার ওই আমাশা হয়ে যায়, মানে ফুড পয়জন থেকে বা যে কোনো কারণেই হয়ে যেতে পারে আমাশা। তো এটা কার জন্য হয়, এটা হয় সিগেল্লা
ব্যাকটেরিয়ার জন্য। তারপর হুপিং কাশি, বাচ্চাদের অনেক সময় হুপিং কাশি হয়, হুপিং কাশি তাহলে একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। আমি বারবার মেনশন করছি যে এগুলো কিন্তু ব্যাকটেরিয়া গঠিত রোগ, কেননা পরীক্ষার হলে কনফিউশন করার জন্য আপনাকে কিন্তু অপশন এমন ভাবেই রাখবে আপনি গুলিয়ে যাবে যে কোনটা ভাইরাস আর কোনটা ব্যাকটেরিয়া। তার জন্য এই এই যে রোগগুলো খুব ভালো করে মনে রাখবেন যে কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ আর কোনটা ভাইরাস গঠিত রোগ। হুপিং কাশি হচ্ছে এই বর্ডেটেল্লা পার্টুসিস এই ব্যাকটেরিয়ার প্রভাবে। গনোরিয়াও একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, এটা কার ফলে হচ্ছে? নেইসেরিয়া গনোরিয়া এই ব্যাকটেরিয়ার প্রভাবে আমাদের গনোরিয়া রোগ হয়ে থাকে। আশা করছি যে এই ক্লাসটা সবার জন্য উপকারী হবে। আমরা ভাইরাস আর ব্যাকটেরিয়ার এই পুরো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আরো যদি কিছু জানতে চান তো কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করছি থিওরি পার্টটা, এর আবার এমসিকিউটা পরবর্তী ক্লাসে থাকছে। টাটা।